পান্তা ভাত যে মাছ দিয়ে খাওয়া যায়, এই চরম ফাত্রামিটা এই বৈশাখী মেলার দিন আমরা শিখছি। আমি হাজারবার হয়তো পান্তা ভাত খাইছি জীবনে। পান্তা ভাত সবাই খায় কিভাবে? রাতে ভাত খাওয়ার পরে যে ভাতটা থেকে যায়, ফ্রিজ ছিল না তো। আপনি 80 দশকের কথা, 90 দশকের চিন্তা করেন, গ্রামে গঞ্জে অধিকাংশ জায়গায় ফ্রিজ ছিল না। কি করতো? ওই পাতিলের ভিতরে পানিটা দিয়ে রাখতো যেন ভাতটা নষ্ট না হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যারিস্টার ফুয়াদ সাহেবের এই এই মন্তব্যটা শোনার পরে, ভিডিওটা দেখার পরে হঠাৎ করে মাথার মধ্যে কেমন যেন একটা চিন্তা ঢুকলো যে আসলে বিষয়টা তো সত্য। আমরা তো কোনোদিন এভাবে চিন্তাই করিনি। যে আমরা তো গ্রামে বড় হয়েছি, সাধারণত আমরা গ্রামের মানুষ। তো গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকদের যেখানে প্রত্যন্ত অঞ্চল যেখানে সাধারণত জেলেরা বসবাস করে, একেবারে গরিবের ঘর থেকে শুরু করে বড় লোকের ঘর পর্যন্ত সব জায়গায় তো আমাদের একটা দৌড় ছিল গ্রামে সবসময়। যে আমরা ছোটবেলা থেকে যে এই গ্রামে বড় হয়েছি, গ্রামে এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো আমরা দেখে আসছি, তার মধ্যে এই জিনিসটা তো কখনো দেখলাম না যে যে মাছ দিয়ে ফান্তা ভাত খায়, এই জিনিসটা দেখলাম না। আমরা সাধারণত গ্রামে দেখছি তখনকার দিনে, যখন এখন তো শ্বাসফাস ধরতে গেলে এক ধরনের উঠেই গেছে, তখন তো ছিল কৃষিকাজ, কৃষি নির্ভর ছিল গ্রাম অঞ্চল সাধারণত বেশি। তো ওখানে সকালবেলা তো কৃষকরা জমিনে চলে যেত, বিলে চলে যেত, গরুর হাল নিয়ে, মহিষের হাল নিয়ে যে চলে যেত, শত শত লেবার কাজ করতো, তখন তাদের ওখানে ডজন ডজন লেবার কাজ করতো। তো আমরা সাধারণত দেখছি ছোটবেলা থেকেই ফান্তা ভাত সাধারণত খায় মানুষ মরিচ দিয়া, তারপর আমরা মরিচের ভর্তা দিয়া, তারপর শুটকির ভর্তা দিয়া, আলু ভর্তা দিয়া, বেগুন ভর্তা দিয়া, শিমের ভর্তা দিয়া, তারপরে শুকনো তরকারি যেমন কি বাজি টাজি, এই জাতীয় জিনিসগুলো দিয়ে সাধারণত মানুষকে ফান্তা ভাত খায়। কিন্তু মাছ দিয়ে ফান্তা ভাত খাওয়া, এই জিনিসটা তো আমরা কোথাও কখনো ছোটবেলার থেকে করিনি। কিন্তু সালা এই আসলে, এই যে পহেলা বৈশাখ আসলেই এখানে ইলিশের সাথে এই যে ফান্তা ইলিশ যে একটা শব্দ এখানে চলে আসে, যে ফান্তা এবং ইলিশের সাথে কিভাবে সম্পর্ক হইল, আসলো কোথার থেকে জিনিসটা, যে এই ফান্তা ইলিশ। কিন্তু একটা জিনিস দেখছি আবার, সেটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে পহেলা বৈশাখ আসলে প্রত্যেকটা হিন্দুর ঘরে, মানে আমাদের আমাদের এলাকায় যারা হিন্দুরা বসবাস করে আর কি, প্রত্যেকটা হিন্দুর ঘরে কিন্তু ইলিশ মাছ রান্না করা হয় বিভিন্ন স্বাদ করে। কেউ সর্ষে দিয়ে, কেউ শুকনো করে, কেউ ভাজা করে, কেউ ঝুল করে, কেউ ঝুল খমাই করে, মানে বিভিন্ন স্টাইলে রান্না করে আর কি, ইলিশ মাছকে রান্না করে। তো এখন তো বর্তমানে ইলিশের দুষ্প্রাপ্যতা, ইলিশ পাওয়া যায় না, ইলিশ রান্না হয় না। তো এই বছর ইয়াতে পহেলা বৈশাখে দেখলাম যে যে ইলিশ ফান্তাটা কেটে গিয়ে এই যে মাছ এবং ফান্তা চলে আসছে, মাছ দিয়ে ফান্তা ভাত। আগে ছিল যে বছরের পর বছর শুনে আসলাম যে কি ইলিশ ফান্তা, ইলিশ ফান্তার যে একটা স্বাদ, সেটা এখান থেকে এই মানে পহেলা বৈশাখে দেখে দেখে আসতেছি। এই বছর ভিন্নটা দেখলাম যে মাছ আর ফান্তা ভাত। যে ইলিশ তো দুষ্প্রাপ্য, এখন ইলিশ পাওয়া যাচ্ছে না, দামি জিনিস এখন পাওয়া যাচ্ছে না। এখন এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা দেখার জন্য, বা এই বিষয়টা কোথার থেকে আসলো, এই যে ফান্তার সাথে ইলিশের যাতে যে সম্পর্ক, সেটা কোথার থেকে আসলো? কারণ আমার যতটুকু ধারণা, বা আমি যতটুকু লেখাপড়া করেছি বা যতটুকু বুঝেছি এই বিষয়টা নিয়ে, যে ইলিশ হচ্ছে এই মানুষের খাওয়ার মাছের ভিতরে কয়েকটা হাতে গোনা দামি মাছের মধ্যে ইলিশ মাছ একটা দামি মাছ। তো যেহেতু যে কোনো জিনিস দামি যখন হয়, তখন সেটার রান্না বান্না খাওয়া সবসময় দামিই হয়। কিন্তু এটা ফান্তার সাথে গেল কিভাবে? এই মাছ ফান্তার সাথে ঢুকলো কিভাবে? ফান্তা ভাতের সাথে কিভাবে ঢুকলো? এই জিনিসটা যখন মাথায় আসলো, তখন একটু চিন্তা করা শুরু করলাম। বিভিন্ন সময়ের বই তো আমাদের কাছে আসেই, তথ্য উপাত্ত ওখান থেকে কালেকশন করলাম। অনেক আগের থেকে লেখাপড়ার একটা অভ্যেস ছিল, বিভিন্ন জিনিস জানার বা এই ধরনের এই বুঝার, যে সবসময় এটা একটা যে অভ্যেস ছিল, সেটা তো চালুই ছিল সবসময়। তো কিছু অভিজ্ঞতা তো আছেই, এবং আরও কিছু কালেকশন করা শুরু করলাম, কালেকশন করা শুরু করলাম। তখন যখন এই বিষয়গুলো যখন জানা শুরু করলাম, তখন ভয়ঙ্কর একদিক চোখের সামনে আসলো। সেটা হচ্ছে যে এই মহাদেশের, এশিয়া মহাদেশের হাতাগোনা কয়েকটা দেশে ইলিশ মাছ পাওয়া যায় সাগরে। তবে তার মধ্যে যে পরিমাণ ইলিশের চাহিদা, এই মহাদেশে যে পরিমাণ বিশ্বব্যাপী ইলিশের যে চাহিদা, যে কয়েকটা হাতে করে কয়েকটা দেশে যে ইলিশ মাছ পাওয়া যায়, তার মধ্যে 80% ইলিশের চাহিদা মিটায় কে? বাংলাদেশ। অর্থাৎ 80% ইলিশের চাহিদা বাংলাদেশ থেকে মিটে। এবং আরো একটা জিনিস, যত ইলিশ এখান থেকে পাওয়া যায়, এশিয়া মহাদেশের কয়েকটা রাষ্ট্রের ভিতরে যত ইলিশ পাওয়া যায়, তার মধ্যে 80 থেকে 97% ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশে। তাহলে এখন বুঝেন জিনিসটা। তো আমরা তো একসময় আজকে যে স্বাধীন বাংলাদেশ, বা আমরা যে আজকে স্বাধীন, তো একসময় তো আমরা ছিলাম না, মানে এইভাবে আলাদা করে স্বাধীন রাষ্ট্র ছিলাম না, আমরা তো যৌথ ছিলাম।
একটা সময় কিন্তু আমরা পাকিস্তানের সাথে ছিলাম, আর একটা সময় কিন্তু আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিলাম, তারপর তার আগে ব্রিটিশের আন্ডারে ছিলাম, তার আগে মুঘলদের আন্ডারে ছিলাম আমরা। তো এই যে ইলিশ পাওয়া যেত সেটা কি হঠাৎ করে পাওয়া যেত না, সেই আমল থেকে ইলিশ এখানে পাওয়া যেত। তো এই বিশেষ করে ইলিশ ফান্তার সাথে কোনটা কিভাবে ঢুকলো সেই জিনিসটা বের করার জন্য আমি যখন ঘাটাঘাটি শুরু করলাম, লেখাপড়া শুরু করলাম, তখন ওখানে কি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলটা অর্থাৎ পূর্ব বাংলা ছিল যে এখানে চাষা ভুষা এবং গরিবী যারা ছিল, সাধারণত চাষা ভুষা জেলে এই ধরনের মানে গরিব লোক, নিম্ন শ্রেণীর লোক তাদের বাসায়, দাদা বাবুদের বাসায়, তখন কলিকাতার ওই যে পশ্চিমবঙ্গের যে দাদা বাবুরা ছিল, ওই দাদা বাবুরা তাদের জমিদারি ছিল এখানে। তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি ছিল, কিন্তু শিলাইদহের কুটিবাড়ি ছিল এখানে। অনেকে জানে এটা, গল্পটা অনেকে দেখছে, অনেকে দেখতে গেছেন, গল্পটা অনেকে জানে। তো কিন্তু গল্পের আমরা যেটা জানি, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যেটা আমাদেরকে জানানো হয়েছে বা যেটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু দেখানোর পিছনের কিছু ঘটনা আছে, সেগুলো জানলে আসল সত্যিকারের ইতিহাস জানা হয়ে যায়। তখন আমি যখন এই বিষয়টা জানা শুরু করলাম, জানতে তখন এক পর্যায়ে গিয়ে দেখলাম যে এই উপমহাদেশের ভিতরে আমাদের শুধু বাংলাদেশের সমুদ্রের মধ্যে যে ইলিশ পাওয়া যায়, সেই ইলিশের মধ্যে যে ফদ্দায় যে ইলিশটা পাওয়া যায়, পৃথিবীর যে কোনো দেশে মানে যতগুলো দেশের ইলিশ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে এবং সাইজে বড় হচ্ছে যে এই ফদ্দার ইলিশ। ফদ্দার ইলিশের স্বাদটা অতুলনীয়। ফদ্দার ইলিশের স্বাদের কথা বিভিন্ন গল্প, বিভিন্ন লেখা, বিভিন্ন ইয়াতে আসছে। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, দাদা বাবুরা ছিল জমিদার পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গে আমরা ছিলাম, অর্থাৎ এই পূর্ববঙ্গের লোকেরা ছিল যে ওটা ছিল চাষা ভুষা, এরা ছিল মানে ওই আপনার গোলাম টাইপের লোক আর কি। এরা দাদা বাবু মানে জমিদার আর আমরা গোলাম, এই লেভেলের ছিল। কিন্তু এই দুঃখেরজনক, তাদের জন্য একটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হয়েছে যে ইলিশটা পাওয়া যায় কোথায়, এই গোলামদের অঞ্চলে। দাদা বাবুদের অঞ্চলে ইলিশটা পাওয়া যায় না। সবচেয়ে স্বাদের মাছ, পৃথিবীর স্বাদওয়ালা যতগুলো মাছ আছে হাতে গোনা কয়েকটা, সেটার মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে দামি মাছ। এই মাছগুলো পাওয়া যায় কোথায়, ওই গোলামদের অঞ্চলে পাওয়া যায়, এটা দাদা বাবুদের অঞ্চলে পাওয়া যায় না। এই জন্য তাদের মধ্যে একটা সবসময় একটা হিংসা কাজ করতো এই ইলিশ নিয়ে। কিন্তু ইলিশ তো এখানকার মানুষকে এত খাওয়ার জন্য মানে খেতে পারতো না, খুব একটা মন ভরে খেতে পারতো না এখানকার মানুষরা, কারণ এরাও সবাই শাসা ভুষা গরিব মানুষ, গোলামি টাইপের। সারা বছর ধরে যা চাষবাস করতো দাদা বাবুরা সে সব নিয়ে যেত এখান থেকে টেনে টুনে, তাদের কাছে যা থাকতো তা হয়তো পানি টানি মিক্স করে। তো ওই যে এই অঞ্চলের মানুষ যে এই যে ইলিশ মাছ ফাঁক আর বোয়াল মাছ ফাঁক, শৈল মাছ ফাঁক আর বড় সাইজের চিংড়ি মাছ ফাঁক, যাই ভাবে ফাঁক না কেন এটা রান্না করে কি দিয়ে খাইতো, ওই যে দাদা বাবুরা ফেলে যাওয়া অল্প কিছু খাবার দাবার যেগুলো থাকতো সেগুলোই এরা কি করতো, বাগযোগ করে খাইতো। তো অনেকে দেখা গেছে যে এইরকম ইতিহাসের মধ্যে এরকম পাইছি যে একদিন ভাত রান্না করে একটা চাষার ফ্যামিলি একদিন ভাত রান্না করে সেটা ফানে দিয়ে রেখে 3 দিন পর্যন্ত খাইছে। কারণ এটা ফসাইতে হয়, পুরো বছরটা চালাতে হবে। তো দাদা বাবুরা জমিদারি করে এখান থেকে যা নিয়ে গেছে চাষবাসের জিনিস, অবশিষ্ট কৃষকদের কাছে যা রেখে গেছে তা দিয়ে তাকে সারা বছর কুলাইতে হবে, তো সারা বছর পার করতে হবে ওই খাবারটা দিয়ে। এই জন্য এই যে দাদা বাবুরা ওখানে ইলিশ নিয়ে যে খাইছে, দাদা বাবুদের বিভিন্ন গল্পে তারপরে কবিতায় এই যে ইলিশের বিভিন্ন কথাবার্তা উঠে আসছে, ইলিশের বিভিন্ন রূপ রং কালার এবং ইলিশের রান্নার যে বিভিন্ন ধরনের স্বাদ, ভিন্ন ভিন্ন মশলায় রান্না করে ভিন্ন ভিন্ন স্বাদ, ইলিশের বিষয় দাদা বাবুদের বিভিন্ন গল্পে কবিতায় না আপনার ইয়াতে ছড়াতে উঠে আসছে। এটা স্বাদ করে খাইতো কারা, দাদা বাবুরা। এখানে যারা খাইতো মানে এই সাগর থেকে যা আরোহণ করা হইতো ইলিশ মাছ, সেগুলো দাদা বাবুরকে দেওয়া হইতো এবং দাদা বাবুদের যেখানে সেলা সামন্ড যেগুলো ছিল তাদের যে জমিদারিগুলো দেখাশোনা করতো, এরা এদের কাছ থেকে কালেকশন করে এরা দিত, এরা কিছু খাইতো এবং দাদা বাবুদেরকে দিত, মানে জমিদারদেরকে দিত। তো জমিদাররা ওখানে সেটা বিভিন্ন সিস্টেমে রান্না করে বা বিভিন্ন আরামাইসে বসে রান্না করে খাইয়া সেটা স্বাদটা বিভিন্ন ভাষায় বর্ণনা করতো। কিন্তু এই অঞ্চলের মানুষ সেটা কিভাবে করবে, তারা তো ওই আছে গোলামির মধ্যে নিমজ্জিত আছেন। তখন এই যে ফান্তা ইলিশ যে ফান্তার সাথে যুক্ত হয়েছে, ইলিশ খাবার ছিল কাদের জন্য, ইলিশ চাষ ছিল এলিটদের খাবার। মানে এখান থেকে যারা গরিবরা সাগর থেকে সংগ্রহ করে এলিটদেরকে দিত, জমিদারকে দিত, এই জমিদাররা এগুলো খাইতো সাধারণত। এটা ছিল তাদের মানে উচ্চমানের খাবার, ইলিশটা ছিল। তো এখন এই ইলিশ দাদা বাবুদের বা এলিটদের যে উচ্চমানের খাবারটা, সেটা হঠাৎ করে এই ফান্তার সাথে যুক্ত হলে কেমনে, এই ফান্তার সাথে যুক্ত করে দিছে। তার মধ্যে এই হাতে গোনা কয়েকটা লেখকের ভিতরে, কয়েকটা গল্প লেখকের ভিতরে একজন হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর, রটা যাকে বলে, সে হচ্ছে এটার জন্য সবচেয়ে বেশি দায়ী। এই ইলিশকে ফান্তার সাথে অ্যাড করে দিছে এবং সেটা বৈশাখের সাথে অ্যাড করে দিছে। এটা হচ্ছে যে ওনারা দায়ী। কেন, এই যে যখন বাঘ হয়ে গেল,
দেশ যখন পাক হয়ে গেল তখন তাদের জমিদারি তো এখান থেকে চলে গেছে। কিন্তু পৃথিবীর দামি একটা জিনিস যেটা পাওয়া যায়, যেটা ইয়াদের এলিটদের খাবার, সেটা তো তখন তার এলিটদের খাবার থাকলো না, সেটা তো এদের আন্দার ঢুকে গেছে, এখানে এদের হাতের মধ্যে ঢুকে গেছে। তখন সেটাকে এই এলিটদের খাবারটাকে কি করলো, এই এলাকার এই অঞ্চলের এলিটদের খাবার হিসেবে আর থাকা যাবে না, সেটা ফান্তা মাথার সাথে অ্যাড করে দিতে হবে, সেট করে দিতে হবে। সেজন্য এটা আপনি গল্প গুজবগুলো দেখলে, আপনি এই যে বিভিন্ন গল্পের বই আছে সেই আমলের, পুরোনো আমলের যে সমস্ত লেখকদের যে সমস্ত লেখা এবং গল্প বা কবিতা বা ইতিহাস হিস্টোরি যেগুলো আছে, সেগুলো পড়লে এগুলো বুঝতে পারবেন। আপনি গুগলে ঢুকলে জিনিসগুলো পাবেন না, এই আপনার উইকিপিডিয়া ঢুকলে জিনিসগুলো পাবেন না, কারণ গুগলের যে বর্তমান সিইও সে ভারতীয় বংশোদ্ভূত। আর উইকিপিডিয়াতে যে সমস্ত তথ্যপাত্রগুলো বর্তমানে আছে, তথ্যপাত্রগুলো অ্যাড হয় এবং এই পর্যালোচনা করা হয়। এই গ্রুপের ভিতরে 70% লোক হচ্ছে, 70% লোক হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। আপনি ইতিহাসগুলো পাবেন ওখানে, জীবনে কোনোদিন পাবেন না, কারণ এগুলো জানার জন্য আপনার আগ্রহ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আমাদের তো সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত বাঙ্গুর বাচ্চারা আছে না, যে 2 কলম লেখাপড়া করছে, স্কুল পর্যন্ত কোনো রকম একটা চাকরি নিয়ে মোটা অঙ্কের বেতন পায়, সেটা ফায়ের উপর ফা তুলে দিয়ে হাম বাম করে খায়, এদের কাছে কিচ্ছু নাই, এর সব বন্ড এগুলা। আর রাজনীতির নামে তো আছে বন্ডামি করতে, রাস্তায় বন্ডামি করতেছে এগুলা সব। এদের আকল জ্ঞান কিছুই নাই, এদের কাছে বুদ্ধি মাথার মধ্যে কিচ্ছু নাই, এগুলো সব বন্ড। দেশ কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কে কোথায় নিয়ে যাচ্ছে, সে আছে সাপোর্ট করতে, তাহলে সাপোর্ট করতে করতে দেশকে যে জাহান নামের কুয়ের মধ্যে ফেলে দিচ্ছে, সারা যে জাহান নামের মধ্যে ফরে যাচ্ছে। 30 টাকার জিনিস যে আমি 130 টাকা দিয়ে কিনে খাচ্ছি, সেটা তার দাম আগের মতো নেই। কে খাওয়াচ্ছে আমাকে 130 টাকা? আমি শালা যাকে সাপোর্ট করছি, যে কুত্তার বাচ্চাকে সাপোর্ট করছি, এই কুত্তার বাচ্চা হাজার হাজার কোটি টাকা দিয়ে দেশ থেকে পালা গেছে, দেশ থেকে বাইরে চলে গেছে। এখন এই টাকা তো ফসাইতে হবে, সেটা কি দিবে? সে আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াই দিছে সরকার, দেশে অটোমেটিক বেড়ে গেছে। দিতে হবে, গুণাগারি দিতে হবে কাকে? আমাকে। কেন দিতে হবে আমাকে গুণাগারি? আমার আকলের শাস্তি, আমি তাকে সাপোর্ট করছি কেন, সে কারণে। এখন কথা থেকে সরে গেছে, আসল কথাটা আসি। এখন দাদাবাবুরা যখন এই বিষয়টাকে ফান্তার সাথে সেট করে দিল, বৈশাখের সাথে সেট করে দিল, কিন্তু আমাদের যে অন্ধভক্তগুলো আছে, এই যে আধা ফাকল অন্ধভক্তগুলো, বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে মিডিয়া। এই মহাদেশের ভিতরে 88% মিডিয়া কন্ট্রোল করে ভারত, ইন্ডিয়া। এদের মিডিয়ার যে নেরেটিভ, সেই নেরেটিভের বাইরে আপনি যেতে পারবেন না। এদের মিডিয়া নেরেটিভের বাইরে গিয়ে আরেকটা নেরেটিভ তৈরি করা, এটা আপনার জন্য সম্ভব না, এটা আমাদের জন্য সম্ভব না, অসম্ভব জিনিস। কিন্তু আমরা করতে পারি কি? আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞানী হওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার আছে, সেটা হচ্ছে এই ইতিহাসগুলো জানা। এই ইতিহাসগুলো জানলে আমরা বুঝতে পারবো কে আমাদেরকে কি করেছে। ইলিশ ফান্তা, এই যে এইটা হচ্ছে যে সম্পূর্ণ একটা ফাত্রামি বিষয়। এবং বৈশাখের দিন ইলিশ খাওয়া, সেটা হচ্ছে হিন্দুদের একটা রীতি, হিন্দু ধর্মের একটা রীতি। আমরা এই দেশে শতকরা 88% মুসলমানদের দেশে, এটা মুসলমান বসবাস করি। এটা তো কখনো মুসলমানের সংস্কৃতি হইতে পারে না যে বৈশাখের দিন ইলিশ খেতে হবে, ইলিশ দিয়ে ফান্তা খাইতে হবে। এটা তো কোনো সংস্কৃতি হইতে পারে না। এটা কি ধরনের সংস্কৃতি রে ভাই? মানুষ চলে গেছে মাটি ছেড়ে, পৃথিবীর মাটি ছেড়ে মানুষ মঙ্গল গ্রহে চন্দ্রে চলে গেছে, আর আপনি ধরে আছেন ইলিশ দিয়ে ফান্তার সংস্কৃতি। পরিবর্তন তো হতে হবে মানুষকে। আমি বলতেছি না যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি মুসলমান বলে আমাদের কোনো সংস্কৃতি থাকবে না, অবশ্যই থাকবে আমাদের সংস্কৃতি, সেটা আমাদের মতো করে, সেটা আমাদের। আরেকজনের কাছ থেকে হলাত নিয়ে সেটা কেন? হিন্দুরা ইলিশ খায় পহেলা বৈশাখে, সেটা আমাদের সংস্কৃতি হবে কেন? হোয়াই? আমাদের কি কোনো সংস্কৃতি নাই? 88% মানুষ বসবাস করে, আমাদের নিজস্ব সংস্কৃতি থাকতে পারে না? আমরা আমাদের মতো করে সংস্কৃতি তৈরি করতে পারি না? আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চালাতে হবে কেন? ব্যারিস্টার ফুয়াদ সাহেব সঠিক কথাটাই বলেছেন।